নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তো হওয়ার কথা 2026 সালে, কিন্তু রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন খুব তাড়াতাড়ি। এর পিছনে কারণটা কি? কারণটা খুব সহজ। এই রাজ্যে বিজেপি যদি তৃণমূলের থেকে একটিও আসন বেশি পায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের নির্বাচিত সরকার তার সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেই অনেকের অভিমত। অমিত শাহ বলেছেন যে বিজেপি কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ভাঙবে না, কিন্তু তৃণমূল যদি নিজের থেকেই ভেঙে যায়, সেখানে বিজেপির আর কি করণীয় আছে? অর্থাৎ তৃণমূলের মধ্যে ভাঙনের সম্ভাবনা যে যত দিন যাবে তত প্রবল হবে, এটা অমিত শাহ মনে করছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন। দেখুন, 2019 সালে বিজেপি 18টা আসন পেল এবং লোকসভার 18টা আসনকে আপনি যদি বিধানসভায় কতগুলো আসনে এগিয়ে আছে দেখা যায়, তখন 127টার কাছাকাছি আসনে বিজেপি এগিয়েছিল, কিন্তু 2021 সালে তারা 77টি আসন পেয়ে মুখ থুবড়ে পড়ে। দেখুন, 3 থেকে 77 এই যে উত্তরণ, এটা কিন্তু মোটেই হেলাফেলা করার বিষয় নয়। যদিও বাংলার সংবাদ মাধ্যমের একটা বড় অংশ, যারা এখনো আমি বলবো দায়িত্ব নিয়ে, তারা খুবই বামপন্থী মানসিকতার, তারা বিজেপির এই উত্থানকে চেষ্টা করেন যতভাবে খাটো করে দেখানো যায়। তবে বেশি দিন তাদের এই কাণ্ড কারখানা চলবে না। পশ্চিমবঙ্গে তৃণমূলের বদলে বিজেপির সরকার আজ না হয় কাল প্রতিষ্ঠিত হবে। বাম কংগ্রেস জোটের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কারণ 34 বছরের বাম শাসনের পর এমন কিছু হয়নি যে বামপন্থীদের প্রতি মানুষের বিপুল জনসমর্থন বেড়ে যাবে। কোথাও কোথাও বামেরা কিছু পকেটে ভোট পাবেন, কোথাও জেতার মতো জায়গায় থাকবেন না। মুর্শিদাবাদে যেমন ধর্মনিরপেক্ষ দলের ধর্মনিরপেক্ষ রাজ্য সম্পাদক জনবিন্যাসের সুবিধা নিতে মুর্শিদাবাদে গেছেন, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলছে কংগ্রেসের পুরো ভোট সিপিএম এর ট্রান্সফার হয়নি। তাহলে কংগ্রেসের পুরো ভোট যদি সিপিএম এর ট্রান্সফার না হয়, তাহলে ফলাফল কি হতে পারে সহজেই অনুমেয়। কিন্তু বামপন্থীদের ভোটের একটা প্রায় সবটাই কিন্তু অধীর বাবু পেয়েছেন। প্রায় সবটাই বললাম, তার কারণ সবাই দিয়েছেন বলবো না, কিন্তু ধরুন 100টা বামপন্থী ভোটের মধ্যে হয়তো 90টা ভোট অধীর বাবু পেয়েছেন, 10টা ভোট গেছে কিন্তু বিজেপির দিকে। তাই বামপন্থীরা ক্যাডার বেস পার্টি তো ভোটটা ট্রান্সফার করেছেন দলের নির্দেশ মেনে, কিন্তু কংগ্রেসের ভোটাররা বামপন্থী প্রার্থীকে পুরোটা ভোট দেয়নি। যেখানে বামপন্থীরা ধরুন 100-র মধ্যে 90টা দিচ্ছেন, সেখানে কংগ্রেসের 100 জন ভোটারের মধ্যে হয়তো 65টা মোহাম্মদ সেলিমকে দিয়েছেন। বাকি 35টা ভোট কোথায় গেল? সেটা তো মোহাম্মদ সেলিম পাননি। কিছু পেয়েছে তৃণমূল, কিছু পেয়েছে বিজেপি। তো এটা হচ্ছে বাস্তব। তাহলে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে একটা আসন বেশি পেলে এই সরকার তার পূর্ণ মেয়াদ কাটাতে পারবে না। এখন নানা রকম স্পেকুলেশন চলছে নানা মহলে, বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা কি হতে পারে। বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা বিভিন্ন চ্যানেলের যা যা বেরিয়েছে এখনো পর্যন্ত 19 ন্যূনতম, 29 হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে 18 থেকে একটা বাড়ছে, আবার 29 হলে 5% ভোট সুইং হলে 29 হবে। আমার ব্যক্তিগত যেটা ধারণা, কোনো অবস্থাতেই বিজেপি
25টা আসনের কমে এখানে পাবে না। সেটা 29 হতে পারে, আবার 25 হতে পারে। 25-এর নিচে নামার সম্ভাবনা নেই। এখনো পর্যন্ত যে 18টি আসনে ভোট হয়েছে তাতে প্রথম 3 দফায় বিজেপি 7টি আসনে জয়ের সম্ভাবনা, কংগ্রেসের 1টি আসনে, আর তৃণমূলের 2টি আসনে। আর চতুর্থ দফার যে 8টি আসনে ভোট, সেখানে বিজেপির 4টি আসনে জয় নিশ্চিত, তৃণমূলের 1টি আসনে জয় নিশ্চিত, কংগ্রেসের 1টি আসনে জয় নিশ্চিত। কিন্তু বীরভূম আর বোলপুর, আমি বেনিফিট অফ ডাউট, তৃণমূলের সংগঠন সবকিছু মাথায় রেখে যদিও বা অসিত মাল এবং শতাব্দী রায়কে এগিয়েও রাখি, কিন্তু সন্ধে পর্যন্ত, মানে আপনার মঙ্গলবার গভীর রাত পর্যন্ত যে ফিডব্যাক আমি পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, তাতে একদল বলছেন যে শতাব্দী রায় এবং অসিত মাল এবার হারছেন, আর একদল বলছেন জিতবেন কিন্তু ওই কান ঘেঁষে বেরিয়ে যাবেন, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই, এনিবডিজ গেম। তাই ওই দুটো আসন যদি তৃণমূল জেতে তাহলে চতুর্থ দফায় 8টার মধ্যে তারা 3টে পাবে। যদি শেষ পর্যন্ত না জেতে তাহলে কিন্তু বিজেপির আসন সংখ্যা তৃতীয় দফায় 6টা হয়ে যাবে, কংগ্রেসের 1টা আর বর্ধমান পূর্ব তৃণমূল। কিন্তু তাহলেও বর্ধমান পূর্বে কিন্তু লড়াই হবে। বর্ধমান পূর্বের কিছু ভোটারের সঙ্গে আমার পরিচয় আছে, তারা বলছে না তৃণমূল জিতবে, সম্ভাবনা প্রবল, কিন্তু ভেরি রিডিউসড মার্জিন। দেখুন, বাংলাতে এবার একটা অ্যান্টি তৃণমূল মানসিকতা কাজ করছে। দেখুন 77-এ কি হয়েছিল, বামপন্থীদের এজেন্ট ছিল, কিন্তু বামপন্থীরা পপুলার সাপোর্টে জিতে গিয়েছিলেন, জনতা পার্টিও জিতেছিল, কংগ্রেস একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল। এবারের পরিস্থিতিটাও অনেকে বলছেন 77 সালের মতো। অনেকে বলছেন বিজেপির সাংগঠনিক দুর্বলতা, বুথ ম্যানেজমেন্টের দুর্বলতা, সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না, শুধু মোদির নামে কি ভোট হয়? কিন্তু যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন না, তারাই তো ভাগ্য নির্ধারণ করেন। তারা কিন্তু মোটামুটি মনস্থির করে নিয়েছেন যে এবার তারা বাংলায় একটা ইভিএমে বিপ্লব করবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে। চুপচাপ তারা ভোট দেবেন, ফুলে ছাপি দেবেন। কিন্তু অনেকে বলছেন যে অধিকাংশ ক্ষেত্রেই জোড়া ফুলে ছাপ না দিয়ে তারা পদ্মে ছাপ দেবেন। বামপন্থী বন্ধুরা বলতেই পারেন আপনি বায়াসড হয়ে গেছেন বিজেপির প্রতি। বিষয়টা বামপন্থীরা এই মুহূর্তে যে অবস্থায় আছেন তাদের পক্ষে তৃণমূলের মোকাবিলা করা সম্ভব নয়, এরা বামপন্থী সমর্থকরাও জানেন। তাহলে তৃণমূলকে কারা হারাতে পারে? বিজেপি পারে। এটা বামপন্থীদের কাছে এটা তেতো বড়ি গেলার মতো হলেও এটাই বাস্তব সত্য, অন্তত এই মুহূর্তে। তা বলে কি বাংলায় বামপন্থী রাজনীতি থাকবে না? নিশ্চয়ই থাকবে। তৃণমূলের বিদায় ঘণ্টা বিজেপি ছাড়া কেউ বাজাতে পারবে না এই রাজ্যে, এটা বাস্তব, নির্মম সত্যি, এই মুহূর্তে বলছি। তারপরে বামপন্থীরা বিজেপির সঙ্গে মতাদর্শগত লড়াই করবেন, সেই লড়াই তাদের তো বহুদিন ধরে এবং আগামী দিনেও থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তৃণমূল সরকারের পতন হলে তৃণমূল দলের বলকানাইজেশন হয়ে যাবে, একটা বড় অংশ কংগ্রেসের দিকে ফিরবে। সেখানে কংগ্রেস লেফট একটা ফর্মিডেবল অ্যালায়েন্স যদি হয়, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি বনাম কংগ্রেস লেফটের লড়াই হবে, একদিকে মতাদর্শগত, একদিকে ইলেকটোরাল ব্যাটেল। কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের পক্ষেও সম্ভব নয়, বামপন্থীদের পক্ষেও সম্ভব নয় যে তৃণমূলকে মোকাবিলা করা। দেখুন, তৃণমূল
ফিনান্সিয়ালি খুব সাউন্ড, প্রশাসনের একটা অংশের এখনো সমর্থন আছে। ফিনান্সিয়ালি সাউন্ড হওয়ার জন্য ইলেকশনে অনেক কিছু করা চায়। বামপন্থীদের সেই সামর্থ্য নেই, কংগ্রেসের তো নেই, বিজেপির আছে। তাও মাঝে মধ্যে মনে হয় যে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থাকলেও তৃণমূলের মানি পাওয়ার বোধহয় বিজেপির থেকেও বেশি। এই সবগুলো আসপেক্টকে মাথায় রেখে মানুষ কিন্তু এবার ভোট দিচ্ছে। দেখুন, তৃণমূলের মধ্যে অনেকে রয়েছেন না একদম ফেন্স সিটার, বসে আছেন। ঠিক নির্বাচনটা দেখবেন, ফলাফলটা 4 জুনের পরে যদি দেখেন বিজেপি ধরুন আমার কথা মতো 25টা আসন পেল, বা ধরুন 21টা আসন পেল, আমি 25টা তো আমার ধারণা, ধরুন 21টা পেল, 19 থেকে 29 রেঞ্জ দিচ্ছে, আমি বললাম 21টা পেল, তাহলেই ওই ফেন্স সিটারদের একটা বড় অংশ আবার চলে আসতে চেষ্টা করবেন বিজেপিতে। তবে বিজেপি নেতৃত্ব এবার অত্যন্ত ছাঁকনি প্রয়োগ করবেন নেওয়ার ক্ষেত্রে, কারণ 21 সালে কৈলাস বিজয়বর্গীর উদ্যোগেই মূলত এই তৃণমূল থেকে লোকজন নেওয়া শুরু হয়েছিল। ফলটা তো ভালো হয়নি। শুভেন্দু ছিলেন, জিতেন্দ্র তিওয়ারি আছেন, আরো কয়েকজন আছেন, কিন্তু আবার রাজীব ব্যানার্জির মতো লোকজন ফিরে গেছেন, প্রবীর ঘোষাল, উনি এখন কি করেন আমি বুঝতে পারি না। তো এরকম ভুল হয়েছিল। তো এবার সেরকম পরিস্থিতি হলে একেবারে ছাঁকনি প্রয়োগ করা হবে। তাই যখনই তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা দেখবেন যে তৃণমূলে থাকলে পরের নির্বাচনে আর জিতে আসা সম্ভব হবে না, এবং লোকসভা নির্বাচনের রায়ে তারা যদি বুঝতে পারেন যে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন, তখন তারা মরিয়া হয়ে শিবির বদলাতে চেষ্টা করবেন, বা প্রথমে দল ভেঙে আলাদা মঞ্চ তৈরি করবেন। জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস নামে একটি দল নাকি তৈরি হয়েই আছে। প্রয়াত অমিতাভ মজুমদার, মুকুল রায়ের সহযোগিতায় এই কাজটি করে রেখেছিলেন। তাহলে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস একটা নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হলো, তাকে বাইরে থেকে বিজেপি সমর্থন করলো, এই সরকারটা ভেঙে গেল, আবার ইলেকশন হলো। আর তারপরে যদি পাকড় এজেন্সির সক্রিয়তা বাড়ে, লিপস অ্যান্ড বাউন্স মামলার শুনানি মাননীয় বিচারপতি অমৃতা সেনের এজলাসে হবে জুনের মাঝামাঝি, 16 জুলাই সুপ্রিম কোর্টে এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী মামলা শুনানি শুরু হবে। কোনো মামলার রায়ই শাসকের অনুকূলে যাওয়ার সম্ভাবনা কম বলেই কিন্তু আইনজীবীদের একটা বড় অংশ মনে করছে। তারপরে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদেরকে সিবিআই ডাকছে, কত টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন, তারা কি আর সিবিআই এর জেরার মুখে সেলোটেপ লাগিয়ে থাকবেন? তারাও গড়গড় করে বলবেন কোন কোন গুণধরদের তারা টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, কোন দালালকে, কোন নেতাকে, কোন প্রভাবশালীকে। তাদের বয়ানের ভিত্তিতে আবার ওই প্রভাবশালীদের টাকা শুরু হবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? লোকসভা নির্বাচনের পরাজয় হলে যার সম্ভাবনা প্রবল তৃণমূলের, 2026-এ আমি গুছিয়ে নেব, আবার লক্ষ্মীর ভাণ্ডার চালু করব, বাইরে থেকে বেসরকারি সংস্থাকে নিয়ে দিদিকে বলো, দাদাকে বলো, ভাইপোকে বলো, এসব করে আর কিছু হবে না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আর চিড়ে ভিজবে না। বিজেপি তো বলেইছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, 3000 টাকা। দেখুন, 2021-এর পর এখনো পর্যন্ত তৃণমূল কাজের কাজ কি করেছে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া? একটা কলকারখানা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, বড় বড় কথা বলেন, বিজিবিএস করেন, কয়েক কোটি টাকা খরচ হয়, প্রাপ্তির ঘর শূন্য। এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করলেন না যে কত বিনিয়োগ এলো, কত কর্মসংস্থান হলো। তাহলে ইলেকটোরাল ডিবাকেল হলেই তৃণমূলের মধ্যে কিন্তু মুষল পর্ব শুরু হবে। ফেন্স সিটাররা চেষ্টা করবেন বিজেপিতে যাওয়ার, সেটা না পারলে তারা কিন্তু কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করে বেরিয়ে আসবেন তৃণমূল থেকে, সংখ্যাগরিষ্ঠতা হারাবে। সেই ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশনকে বিজেপি সমর্থন দেবে কি দেবে না,
নাকি তারা কেন্দ্রীয় সরকার বলবে অচল অবস্থা, রাষ্ট্রপতি শাসন, তারপরে ভোট। বিজেপি একটা আসন বেশি পেলে এই সরকার 26 অব্দি যাবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। তাই ডেসপারেট হয়ে বলতে থাকেন যে এটা তো আমার ভোট নয়, আমার তো 26-এ ভোট, আমি তো আরো 2 বছর থাকবো, এটা তো মোদির ভোট। অর্থাৎ তিনি জানেন যে বিজেপি একটা আসন বেশি পেলে 2026 পর্যন্ত এই সরকার টেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না। এটা 2021 নয়, এটা 2024। পরিশেষে বলি যে অধীর চৌধুরী এবার নিজের লড়াইটা কিন্তু নিজেই লড়লেন। দেখুন, এখানে আরেকজন পর্যবেক্ষক আছে আইসিসির, কি নাম, মুসলিম ভদ্রলোক, তিনি পর্যন্ত খোঁজ নেননি অধীরবাবু নির্বাচনে লড়তে কোনো অসুবিধা হয়েছে কিনা। সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা, কেসি বেণুগোপাল এদের কথা তো ছেড়েই দিন। ওই ভারত জোড়ো ন্যায়যাত্রায় দ্বিতীয় পর্বে বহরমপুরে রোড শো করেছিলেন রাহুল, কিন্তু মল্লিকার্জুন খার্গে মাল্লাতে আসলেও আসেননি বহরমপুর, এবং কেউ কোনো খোঁজও নেননি। অধীরবাবু বলেছেন যে আমি নিজের লড়াই নিজে লড়েছি, এটা দুর্ভাগ্যজনক। আসলে দেখুন, জাতীয় কংগ্রেসের দিল্লির নেতারা পশ্চিমবঙ্গ সম্পর্কে ওয়াকিবহাল নন। তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামত করেন, তারা জানেন না পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা। এবং অধীর চৌধুরী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে কথা বলেন, সেটা বহু তৃণমূল বিরোধী মানুষে কংগ্রেসের সমর্থক নাও হতে পারেন, অধীর চৌধুরীর এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ করেন। গ্রাউন্ড রিপোর্ট বলছে এবারও বহরমপুরে 6ষ্ঠবারের জন্য অধীর চৌধুরী জিতবেন, শত্রুর মুখে ছাই দিয়ে। কিন্তু কংগ্রেসের হাইকমান্ডের অধীর চৌধুরীর প্রতি এই ঔদাসীন্য অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে। তিনি কংগ্রেসের নেতা, বিরোধী দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, তিনি একটা কেন্দ্রে লড়ছেন, 5বারের সাংসদ, 6ষ্ঠবারের জন্য মানুষের আশীর্বাদ চাইছেন। কংগ্রেসের হাইকমান্ডের কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত নেই, খোঁজ পর্যন্ত নেয়নি। দুর্ভাগ্য। এই জন্যই কংগ্রেস এই রাজ্যে শোচনীয় অবস্থার মধ্যে দাঁড়িয়েছেন। আগে আমরা বলতাম মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ। অধীরবাবু লড়ছেন বলে এই নামটুকু এখন অবধি রয়েছে, কিন্তু অধীরের প্রতি যে ঔদাসীন্য দেখাচ্ছে কংগ্রেসের দিল্লির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করার জন্য, আগামী দিনে এই মামু কংগ্রেস পরিচিতিও কংগ্রেসের থাকবে কিনা সেটা দিল্লির নেতাদের ভেবে দেখার অনুরোধ করছি।